Welcome to Invisible Tears of the Box Ghost. আসসালামু আলাইকুম। আমি জাকারিয়া শেখ আপনাদের সাথে আছি ভৌতিক গল্প নিয়ে। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনারা যদি আমাকে কোনো সত্যিকারের ভৌতিক গল্প পাঠাতে চান তাহলে কমেন্ট করুন। আমি আপনাদের সাথে যোগাযোগ করব। আপনাদের গল্প শুনতে আর শোনাতে আমি প্রস্তুত। শুনতে থাকুন ভূতের বাক্স রেডিও এফএম। গল্পের নাম পিশাচের খোপা। এটা সেই কাহিনী যেটা শুনলে রাত্রে আয়নাও তোমার দিকে ফিরেও তাকাবে না। ঘটনাটা ঘটেছিল ১৯৮৩ সালের এক বর্ষার রাতে। আমার মামা বাড়ি ছিল নেত্রকোনার একটি বন ঘেরা গ্রামে। গ্রামের নাম ছিল ভাওয়ালিয়া। সেই গ্রামে ছিল এক বিধবা মহিলা, নাম ছিল দয়াময়ী। সবাই তাকে পাগলি দয়া বলতো। লোকেরা বলতো সে নাকি একসময় পিশাচতন্ত্র করত, কিন্তু তার ডাকা পিশাচ একদিন তার ওপরেই ঝাঁপিয়ে পড়ে, আর তারপর থেকেই সে অর্ধেক পাগল। কিন্তু এই গল্পের ভয়াবহতা তখন শুরু হয় যখন গ্রামের দুই সাহসী ছেলে পাপন আর খোকন পিশাচ দেখা নামের এক মোহে পড়ে সেই পাগলি দয়ার কাছে যায়। তারা জানতে চায়, পিশাচ কি এখনো ডাকা যায়? দয়া পাগলির হাসি ছিল অদ্ভুত, যেন হাড় গিলে কুকুরের ঠান্ডা হাসি। সে শুধু বলল, হ্যাঁ, ডাকা যায়, কিন্তু কেউ ফিরতে পারে না। বাপন আর খোকন এই কথাটাকে চ্যালেঞ্জ ধরে নেয়। তারা ঠিক করে পিশাচ ডাকব। দয়া তাদের শর্ত দেয়, তোমরা যদি সত্যিই চাও তবে অমাবস্যার রাতে বড় কবরস্থানের ঠিক উত্তর পাশে একটা কাঁঠালের গাছের নিচে খোপা বাঁধা পিশাচ ডাকতে পারো। শুধু ৩টি জিনিস লাগবে। একটা সদ্য মৃত প্রাণীর রক্ত, ২ এক টুকরো কাঁচা হাড়, আর ৩ সেই মন্ত্র যেটা বললেই সব বদলে যাবে। অমাবস্যা এলো। পাপন আর খোকন ঠিক রাত 12টায় গিয়েছিল কবরস্থানে। পাগলি দয়ার দেওয়া মন্ত্রটি ছিল এরকম: চরণে চরণে ডাক পাঠাই, রক্তে হাড়ে পথ সাজায়, আসো পিশাচ আমার করো দায়। তারা মন্ত্রটা ৩ বার বলেছিল। প্রথমবার কিছু হয়নি। দ্বিতীয়বার বাতাস হঠাৎ থেমে গিয়েছিল। তৃতীয়বার বলার পরে হঠাৎ পুরো গাছ কাঁপতে লাগলো। চারপাশের বাতাস থমকে গেল, আর গাছের নিচে মাটি ফেটে কিছু যেন বেরিয়ে এলো। সেটা ছিল একটা নারী মূর্তি, যার চোখ ছিল সাদা, খোপা খোলা, আর গলার নিচ থেকে কোমর পর্যন্ত জ্বলন্ত গন্ধক দিয়ে লিপ্ত। সে হেসে উঠল, আর তার মুখ খুলে বের হলো অনেকগুলো সাপ। অনেক ছোট ছোট কণ্ঠে কাঁদতে লাগলো, আমাকে কে ডেকেছে, কে রক্ত চাইল? বাপন ভয়ে দৌড় দিল, কিন্তু খোকন দাঁড়িয়ে রইল। সে বলল, আমি তোর দাস হতে চাই, তুই আমাকে ক্ষমতা দে। আর তখনই সেই পিশাচ খোকনের গায়ে হাত রাখল। মুহূর্তে খোকনের শরীর কালো হয়ে গেল, মুখ থেতলে গেল, দাঁত বেরিয়ে গেল। সকালে লোকেরা খোকনকে পায়, কিন্তু সে মানুষ না। সে কারো নাম ধরে ডাকে, কিন্তু নিজের নাম মনে নেই। বাপন, সে আর কখনো কথা বলে না, শুধু জানলার দিকে তাকিয়ে ফিসফিস করে, পিশাচ খোপা বেঁধে আসবে আবার। সেই গাছ এখনো আছে, আর প্রতি অমাবস্যায় এক
নারী কণ্ঠ ভেসে আসে, আসো, আমার খোঁপা বেঁধে দাও, আমি আবার উঠব। পিচাসের খোপা গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এখন শুনবেন পেট কাটি, সাথে থাকুন, গল্পটি শুনতে থাকুন। গল্পের নাম পেট কাটি। এই গল্পটি একটি ছদ্মনাম ব্যবহার করে লেখা হয়েছে। গল্পে ব্যবহৃত স্থান, চরিত্র বা ঘটনা কারোর সাথে মিলে গেলে তা সম্পূর্ণ কাকতালীয়। নরসিংদীর চরাঞ্চলের এক গণ্ডগ্রাম গজারিয়া, যেখানে এখনো সন্ধ্যা নামলেই লোকে ঘরে ফেরে। ওই গ্রামে একটা পুরনো বিশ্বাস প্রচলিত। পেট কাটি নামের এক প্রেতাত্মা সন্ধ্যার পর পিঠে চাপ দেয়। সে চায় তোমার পেট কেটে তোমার শরীর থেকে গন্ধ নেবে, আর যাকে সে একবার চিহ্নিত করে তাকে সে 3 রাত ধরে স্বপ্নে ডাকে। শেষ রাতে সে আসে। রাত তখন 9টা। শাওনের বাড়ি থেকে ফিরছিল মজনু, 22-23 বছরের এক তরুণ। কাঁচা রাস্তা, দুপাশে ঝোপঝাড়, মাঝে মাঝে পা কাদামাটিতে হোঁচট খায়। পথে সে শুনল কেউ যেন ফিস ফিস করে বলছে, তুই কারে নিবি? ওই ছেলেটারে নরম লাগছে। মজনু চারপাশে তাকালো, কিছুই নেই। মনে করল পানের দোকানের বদর ভাইয়ের মজা। হাসতে হাসতেই সে হাঁটছিল, কিন্তু পায়ের নিচে হঠাৎ ঠান্ডা কিচকিচে কিছু একটা লেগে গেল। মাটিতে তাকিয়ে দেখে একটা রক্তমাখা পুরনো শাড়ি। দেখে শরীর ঠান্ডা হয়ে গেল। আর ঠিক তখনই পেছন থেকে কেউ যেন নিঃশ্বাস ফেলে বলল, তুই আমায় দেখছিস, তাই আর যাইতে দিব না। প্রথম রাত, স্বপ্নে আগমন। মজনু সেই রাতেই ঘুমে দেখে সে একটা ঝোপের ভেতরে বসে আছে। তার সামনে এক নারী, মুখ ঢাকা, হাত পা উল্টো দিকে ঘোরা। সে মজনুর দিকে এগিয়ে আসছে। তুই গন্ধ দিস, অনেক দিন পর মানুষ পাইছি, তোর পেটটা আমার চাই। মজনু ঘুম ভেঙে চিৎকার করে উঠল। মা এসে বলল, কি হয়েছে, স্বপ্ন দেখিস নাকি? না মা, কিছু না। কিন্তু এরপর থেকে প্রতি রাতে একই স্বপ্ন, শুধু নারীটা আরো কাছে আসে। দ্বিতীয় রাত, প্রতিচ্ছবি। পরের দিন সন্ধ্যায় মজনু গোসল করে আয়নার সামনে দাঁড়ালো। আয়না এসে নিজের প্রতিবিম্ব দেখে, কিন্তু সেই সে তার মতো না। চোখ কোটরের ভেতরে ঢুকে গেছে, ঠোঁটে হাসি, আর পেছনে দাঁড়িয়ে এক নারী, মাথা কাটা, চোখ নেই। আয়নায় সে বলল, একটা রাত বাকি, তোর পেটটা আমি নেবই। মজনু পেছনে ফিরল, কেউ নেই। সে বুঝে গেল এটা সাধারণ কিছু না। সে দৌড়ে গেল গ্রামের কবরস্থানের পাশে থাকা সেই তান্ত্রিক আলাল শাহের কাছে। আলাল শাহ বলল, তুই ওরে ডাইকা আনছিস? অজান্তে। গন্ধ সে পায় যারা নিজের শরীরের যত্ন নেয়। তুই গত সপ্তাহে কারো দেওয়া উগান্ডার আতর মাখছিলি? মজনু মাথা নিচু করল। হ্যাঁ ভাইয়া, দিল, বলে ভাগ্য খুলব। আলাল শাহ বলল, ও আতর নয়, ও ছিল প্রেত পেটকাটির আহ্বান তেল। আজ রাতটাই শেষ সুযোগ। তুই যদি টিকে থাকিস ও আর আসবে না, কিন্তু তুই যদি ভয় পাস তোর পেট কাটা ওর হবে। তৃতীয় রাত, শেষ সাক্ষাৎ। মজনু কাঁচা ঘরের এক কোণে ধূপ, পুঁতি আর মাটির প্রদীপ জ্বালিয়ে বসে রইল। বাইরে বাতাস নেই, অথচ হঠাৎ দরজায় 3 বার কড়া, ঠক ঠক ঠক। সে চুপচাপ বসে রইল। মাটি কাঁপছে, দরজার নিচে দিয়ে রক্তের ধারা বড়াচ্ছে ঘরে। তুই জানিস না আমি কত ক্ষুধার্ত, তোর গন্ধ আমায় নাচায়। দরজা খুলে গেল একাই। ভেতরে প্রবেশ করলো এক বিকৃত নারী শরীর। তার পেট নেই, খোলা ফাঁকা। সে এগিয়ে এসে মজনুর গা ঘেঁষে বলল, তুই একটুও ভয় পাসনি, তাই আমি যাই, আর ফিরব না। বলেই সে ঘরের বাতাসে মিলিয়ে গেল। সকালে মজনুর মা দেখল ঘরে কাঁচা রক্ত, প্রদীপ নিভে গেছে,
আর মজনু মেঝেতে বসে আছে, চোখে পানি, হাতে একটা ছেঁড়া শাড়ির টুকরো। সে বেঁচে গেছে, কিন্তু সেই আতর এখনো তার ঘরের কোণায় গন্ধ ছড়ায়। আর কেউ জিজ্ঞেস করলে মজনু শুধু একটাই কথা বলে, ভাই, আতর শুধু বাজার থেকে কিনো। লোকের দেওয়া আতরে কখন কি আছে কে জানে। তোমার চারপাশে কারো উপস্থিতি টের পাচ্ছ? না পেলে ভালো। এই গল্পটা শুনে যদি রাতে ঘুমাতে না পারো, তাহলে বুঝে নিও ভূতের বাক্স ঠিক জায়গায় হাত দিয়েছে। আগামী গল্পে আবার দেখা হবে আরও ভয় নিয়ে, একদম হৃদয় কাঁপানো।